মুখ্যমন্ত্রীর ঘরে যদি কেউ মারা যেতেন তিনি এটা বলতে পারতেন? এটাই বলে যে কতটা অমানবিক। আরে উৎসব করবে মানুষ, উৎসব তো করছে, উৎসব করছে, এটাই উৎসব। এই চিকিৎসকরা আন্দোলন করছে ন্যায্য দাবিতে, তার পাশে মানুষ গিয়ে রাতে জড়ো হচ্ছে, এটাই উৎসব। আগামী এই শারদ উৎসব বলুন, একেবারে যে যে উৎসব চলবে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত, ভাইফোঁটা পর্যন্ত, প্রতিটা উৎসব পালন করবে মানুষ। বিচার চাই, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই তো দীপক ঘোষের বইটা থেকে তো প্রমাণিত কে ওর মাথায় লাঠি মেরেছিল, সে পরে কোন দলে যোগ দিয়েছিল, এগুলি তো বোঝার দরকার আছে। কার সাথে ঘুরতো? বাদশাহ আলম কোন দল করেছে? বিজেপি করেছে, তার আগে তৃণমূল করেছে, বাদশার ভাই কোন দল করেছে? সুতরাং এইগুলির কোনো উত্তর নেই, এগুলি পরিকল্পিত করা হয়েছে। দীপক ঘোষের বইয়ে পরিষ্কার লিখে দিয়েছে, আজ পর্যন্ত কেউ আপত্তি করতে, কেউ কোনো মামলা করেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি। সুতরাং এইসব মিথ্যাচার, এইসব বস্তা পচা বুলি এখন অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে সুতরাং অন্যদিকে এখন ঘোরাবার চেষ্টা করা। মুখ্যমন্ত্রীও বলেছেন যে টাকা দেবেন 10 লাখ টাকা। মুখ্যমন্ত্রী একদিকে হুমকি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের, আবার ডিসি নর্থকে পাঠিয়েছেন টাকা দিয়ে মীমাংসা করার জন্য। সেখানে সেই যে ক্ষতিগ্রস্ত মহিলা তিলোত্তমার মা বাবা, তারা তো পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের হাতে টাকা দিতে চেয়েছিল, এবং ডিসি নর্থ অভিষেক গুপ্ত, এটা আজকে জলের মতো পরিষ্কার। মুখ্যমন্ত্রী যাই বলুন, তিনি সত্য আড়াল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তারা অসত্য কথা বলেছে বলে শুধু যারা এই অপরাধী, যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেনি, যারা আন্দোলনকারী, যারা প্রতিকার চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কপিল সিবালকে দাঁড় করিয়েছে। কপিল সিবাল প্রথম জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বলেছে, 96,000 ডাক্তারের মধ্যে মাত্র 7,000 হচ্ছে জুনিয়র ডাক্তার, 7,500, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে তাদের আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। কিন্তু তারা এইসব হয় না, এইসব স্বৈরাচারী পথ দিয়ে মানুষের অধিকারকে হরণ করা যায় না, এই ইতিহাস বারবার দেখেছে। ফলে গতকাল বিকেল 5টার পর তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন মুখ্যমন্ত্রী তিনি চিঠি পাঠিয়েছেন দেখা করার জন্য, কার মারফত? যার পদত্যাগ চাইছে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাইছে, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ চাইছে, যাদের কারণে যারা ওই দিন সব হাফিজ করবার জন্য, যেদিন এই ঘটনা ঘটলো তারপরেই হচ্ছে সেখানে সব ভেঙে দেওয়ার জন্য, সেখানে সারাইয়ের নামে, মেরামতের নামে যে সমস্ত তথ্য হাফিজ করার চেষ্টা করেছিল, তাদের পদত্যাগের দাবি যখন আন্দোলন করছে, সেই স্বাস্থ্য সচিবের চিঠি দিয়ে তাদেরকে আলোচনার জন্য ডাকে। স্বাভাবিকভাবেই তারা সেই আলোচনা সাড়া দেয়নি। মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, যতই বলুন না কেন এ অপরাধ ঢাকা যায় না। তার সমস্ত ডকুমেন্ট হাফিজ করে দেওয়া, দ্রুততার সঙ্গে তার মা বাবার হাতে ডেড বডি না দিয়ে দাহ করে দেওয়া, পোস্টমর্টেম তার যে নিয়মকানুন চালান এগুলি ছাড়াই করে দেওয়া হলো। নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলা করা যায় না, সন্ধ্যাবেলায় করে দিল। ফলে গোটা বিষয়টাই হচ্ছে এমন ঘটেছে, এত অমানবিক, এত বেআইনি, যা কোনো দৃষ্টান্ত নেই। এরকম পরিস্থিতির স্বাধীনতার পর আমাদের রাজ্যে কখনো হয়েছে বলে কেউ কোনো নিদর্শন দেখাতে পারছে না। একটা সরকার আপাতমস্তক দুর্নীতি জালে জড়িয়ে গেছে, তার সাথে মানুষের বিরুদ্ধে যা যা অপরাধ করার দৃষ্টান্ত আছে সেগুলিকেও তারা লঙ্ঘন করে চলেছে। এমনকি বিশেষ করে নারীদের উপর, মহিলাদের উপর যেভাবে অত্যাচার চলছে এই সরকার আসার পর, কামদুনি থেকে শুরু করে বর্ধমানের কথা বলুন, এই যেখানে এই সব ঘটনায়, পার্ক স্ট্রিটের ঘটনা বলুন, যেখানে যা ঘটছে, ওই রানাঘাটে যা ঘটেছিল, এই সব ঘটনাগুলিকে চাপা দিয়েছে এবং এত নির্লজ্জভাবে, এত নিষ্ঠুরভাবে এই কাজ করেছে যে সব হচ্ছে সরকারি আধিকারিকদের ব্যবহার করে, সেটা পুলিশ বলুন, সাধারণ প্রশাসন বলুন, তাকে নির্লজ্জভাবে ব্যবহার করেছে। আর এটা হচ্ছে লজ্জার আরও যে এই সব কাজ যখন করছে, দিল্লিতে যে সরকার আছে তারাও দর্শকের ভূমিকা পালন করছে, কারণ তারাও বিজেপি হচ্ছে একটার পর একটা অপরাধী। হাতরাসের ঘটনা বলুন, উন্নাওর ঘটনা বলুন, মণিপুরের ঘটনা বলুন, এইসব বিশেষ করে যখন কুস্তিগিরদের উপর যেভাবে তাদের ইজ্জতহানি করলো, সেখানে ব্রিজমোহন শরণ সিং, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী তারা ওকেই প্রটেক্ট করলো। এর ফলে কেন্দ্রীয় সরকার, বিজেপি, আরএসএস, তারাও হচ্ছে এই রাজ্যের এই সরকার তৃণমূল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। ফলে এই গত 8 তারিখের যে মধ্যরাতে যা ঘটনা ঘটলো, 9 তারিখতে যখন সেটা সারা রাজ্য এবং এই এখনকার আপনাদের মতো এই তথ্য প্রযুক্তির এইসব মিডিয়ার দৌলতে এখন সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের রাজ্যের মাথা নত হয়ে যাচ্ছে যে এখানে একটা কর্মরত চিকিৎসক অফিসের মধ্যে ধর্ষিতা এবং নিহত হলো, প্রাণ হারালো। এর ঘটনার কোনো দৃষ্টান্ত নেই। কামদুনির কথা বলেছি, এটা কর্মরতা তার অফিসের মধ্যেই
কর্মক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেনি। হাস্যতের ঘটনা বলুন, এর আগের ঘটনা বলুন, সব যা যা ঘটনা ঘটেছে এই ধরনের ভাবে এই ঘটনা সরকারি অফিসে তার কর্মস্থলে কাজ করতে গিয়ে কর্মরত অবস্থায় এইভাবে ধর্ষিতা এবং প্রাণহানি। ফলে আপনি যে প্রশ্ন করলেন যে পশ্চিমবাংলার এই যে অবস্থা আজকে সারা দেশের সামনে, সারা পৃথিবীর সামনে, আজকে ধরুন যেমন পৃথিবীর ভারতবর্ষের বাইরে আলোচনা হয় তখন তো ইন্ডিয়া বলে কথা হয়, তখন তো ভারতবর্ষ বলে কথা হয় যে ভারতে একটা কর্মরতা চিকিৎসক এরকম একটা প্রতিভাবতী এই তার কোন চিকিৎসার সময় তাকে প্রটেক্ট করতে ব্যর্থ সরকার। সুপ্রিম কোর্ট তখন যে বিষয়টা হচ্ছে নিয়ে মামলা হচ্ছে সুমোটো তিনি নিয়ে চলে গেলেন, প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি তিনি নিয়ে গিয়ে ওই মামলার যে কারণটা, উৎসটা, কজটা হচ্ছে একজন চিকিৎসক, একজন কর্তব্যরত চিকিৎসক তিনি খুন হলেন, ধর্ষিতা হলেন, তার বিচার করা, তিনি এখন যারা এর প্রতিকার চাইছে তার বিচার করার জন্য তিনি এখন উদ্গ্রীব। স্বাভাবিকভাবেই মানুষ, এই মানব সমাজ, নাগরিক সমাজ, চিকিৎসার সাথে যুক্ত, পরিষেবার সাথে যুক্ত চিকিৎসক সমাজ, সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, মানবতাবাদী মানুষ, কেউ এই কথা মেনে নেবে না। এর কথার কোনো ভিত্তি নেই। যে সব কথা বলা হচ্ছে এখন হচ্ছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রলাপ বকছে, যেমন পকেটমার আরেক পকেটমারের দিকে তাকাচ্ছে, দৃষ্টি ঘোরাতে চায়। এখন এই রাজ্য সরকার, তৃণমূল দল আগা পাঁচতলা, একটু বলুন না, চিকিৎসার ক্ষেত্রে দুর্নীতি, রেশন দুর্নীতি, বালি পাচার, গরু পাচার, শিক্ষায় দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই? আপাতমস্তক দুর্নীতিতে জড়িয়ে আছে। আগের সরকার 34 বছরে কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়েছে? কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে? এসব কথা বলার মানে নাকি? 34 বছর তো অনেক কুৎসা করেছেন, বলেছেন যে হলদিয়া বা সিঙ্গুরে অনেক অন্যায় হয়েছে, কিন্তু এখন তো হলদিয়া যা ঘটে, হলদিয়া বলছি নন্দীগ্রামে যা ঘটে, সেখানে যা ঘটেছে 14ই জানুয়ারি, সেখানে শুভেন্দু অধিকারী দিকে আঙুল দেখিয়ে মমতা ব্যানার্জি বলছেন সিপিআইএম করেনি, করেছে হচ্ছে অধিকারী পরিবার। আবার অধিকারী পরিবার বলছে যা করেছি আমরা মমতা ব্যানার্জির নির্দেশে করছি। আজকে তো সবটা হচ্ছে, মুকুল রায় বললেন সিঙ্গুরকে থেকে টাটাকে কে তাড়িয়েছে তার বিচার করতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন তো এখন তো একটার পর একটা বেরিয়ে আসছে। তখন মিথ্যাচার করেছে নির্লজ্জের মতো, আবার সেই সময়কার কথা আনছে। সেই সময়ের কথা কোথায় দেখান? একটা ইনস্ট্যান্স দেখান যে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, একটা উদাহরণ দেখো। ভাষা বলছি, এত বলুন না আগের কোন সেক্রেটারি একজন প্রিন্সিপালকে ধরার পর তার এত সম্পত্তি উদ্ধার হয়েছে? একটা বলুন উদাহরণ, যে তার বারুইপুরে বাড়ি, কালকে আবার বহরমপুর, সেখানেও সম্পত্তি। এত বহর কোথা থেকে এলো? একজন এই ঘোষ, সেই কোথা থেকে এত সম্পত্তি পেলো? বামফ্রন্টের আমলে একটা ইনস্ট্যান্স দেখান। সুতরাং বামফ্রন্টের ঘুঘুর ভাষা কোথায় থেকে ঠিক হলো? এইভাবে রিক্রুটমেন্ট, তার টাকা পাচার, এই যে যাদের ধরা পড়েছে, এই ঘোষের সাকরেদদের যাদের ধরেছে, তারা প্রসূন থেকে শুরু করে এইসব কোথা থেকে পেলো? অভিক দে, এদের টাকা কোথা থেকে এলো? এত অর্থ সম্পত্তি কোথা থেকে এলো? এগুলি তো আজকে ক্রমান্বয়ে শুধু ধর্ষণ নয়, শুধু খুন নয়, শুধু অধিকার হরণ নয়, চিকিৎসা ক্ষেত্রটাকে কলুষিত করা নয়, তার সাথে হচ্ছে অর্থ রোজগার, এই দুর্নীতির পাহাড় জমিয়েছে। এইটা কোথায় আছে? একটা ইনস্ট্যান্স দেখা হচ্ছে। এগুলি নিয়ে উনি তো অনেক কমিশন করেছেন, কোনো কমিশনে তো রিপোর্ট বের করতে পারেননি, এত ফটাফট কাজ করছেন। কিন্তু 13 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তো কোনো বামপন্থীদের, বামফ্রন্ট সরকার, সিপিআইএমের কারোর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিতে পারেনি। মিথ্যা মামলা করেছেন, সুশান্ত ঘোষকে অনেকদিন জেলে করেছেন, গৌতম দেবকে নিয়ে অনেক টানাহেচড়া করেছেন, সুজন চক্রবর্তীকেও ফাঁসাবার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কোনো কিছু করতে পারেননি। সুতরাং এই কথা, এইটা এখন বলা মানে হচ্ছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রলাপ বকার মতো মুখ্যমন্ত্রী প্রলাপ বকে যাচ্ছেন। এই সমস্ত অপরাধের জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার ভাই। তো প্রশ্ন করছি, যেখানে আজকেই ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, তিনি বলেছেন যে ধর্ষণ তো সব জায়গাতেই হয়, তো এটার কি ব্যাখ্যা দেবেন? যে এটা কি, এটা যার যার সংস্কৃতির কথা, কেউ অন্যায় করলে খুনির পক্ষে থাকে, কে খুনের বিরুদ্ধে থাকে। তুমি যদি ধর্ষিতার পক্ষে না থেকে ধর্ষণকারীর পক্ষে থাকেন, এটা তার রুচির ব্যাপার, এটা তার সংস্কৃতির ব্যাপার। তিনি মানুষ থেকে বিচ্ছিন্ন হবেন না, মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন, সেটা তার বিষয়। এটা নিয়ে আমাদের কী কথা? সেটাই তো আইএমএ বলেছেন, আমাদের তো বলেন না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা স্টেটমেন্ট দিয়ে বলেছেন বিচারপতি বা বিচার বিভাগ যে রায় দিয়েছেন সেটা একতরফা হয়েছে, এক পেশে হয়েছে। কারণ যার বিষয়গুলি ছিল, আসল কথাটা হচ্ছে সুমোটো মামলা। প্রধান বিচারপতি নিজে থেকে, কেউ মামলা করেননি সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতি নিজে এই মামলার সূত্রপাত করেছেন। সেটা ছিল একজন চিকিৎসক, তিনি কর্মরত অবস্থায় ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন, তার বিচার।
ওই দিন 9 তারিখে এত সওয়াল হলো, একটা কথা হয়েছে, একটা আলোচনা হয়েছে। আলোচনার বিষয় অন্যদিকে, একদিকে হয়েছে সিআরপি তার থাকার ব্যবস্থা হয়েছে কিনা, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা ছিল জুনিয়র ডাক্তারদের তাদেরকে 5টার মধ্যে জয়েন করতে হবে। এটাই তো, এর বাইরে কিছু আছে? 10 তারিখে এর বাইরে কিছু ছিল না। এইটাই হচ্ছে কথা। বরং যখন বলা হয়েছিল যেটা গুরুত্বপূর্ণ ছিল যে এই যে পোস্টমর্টেম করলো, পোস্টমর্টেমের চালান ছিল কিনা, ডকুমেন্ট সাবমিট করতে পারেননি, তিনি চুপ করে রইলেন। আর 17 তারিখ পর্যন্ত ডেট দিয়ে দিলেন। কেন এত ডেট কেন? এটা হচ্ছে পরের দিন 5টার মধ্যে সরে যেতে হবে, আর ওইটা হচ্ছে 17 তারিখ পর্যন্ত যেতে হবে। ঘটনা ঘটেছে 9 আগস্টে, আর 17 সেপ্টেম্বর পর্যন্ত যেতে হবে। এই প্রশ্নটা কি? এগুলি মানুষকে কি বোকা ভেবেছে? মানুষ বোঝে না কিছু। ডিএ মামলাও দেখেছি সুপ্রিম কোর্ট কী করছে, বছর পর বছর ডিএ মামলা উঠছে আর পিছিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে সারদা মামলা 2014 সালের 9 মে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে 24 সাল সেপ্টেম্বর চলে যাচ্ছে, কোথাও এখন পর্যন্ত কোনো তো ফসল হচ্ছে না। 14 মে, আজকে 11 সেপ্টেম্বর। এটা ভাবুন যে 10 বছর কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো 9 মে, আজকে হচ্ছে 11 সেপ্টেম্বর। তাহলে 14 সাল থেকে 24 সালে 10 বছর, এই 3 মাস হয়ে গেল, 4 মাস হতে যাচ্ছে। কোথায়? তার তো কোনো নিষ্পত্তি হয়নি। আমরা নারদার মামলাতে একই অবস্থা দেখেছি। কী হয়েছে? বিলকিস বানুর মামলায় আমরা উল্টো দেখেছি, যারা ধর্ষণ করলো তাদেরকে জামিন দিয়ে দিয়েছে। সেই আদালত তারা মানুষের কে হুমকি দেবে আর মানুষ